পৃথিবীর নিচে কি আছে এই প্রশ্নটা একবার আমেরিকার একজন মহিলা বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংকে জিজ্ঞাসা করেছিলেন। এটা সেই সময়কার কথা যখন স্টিফেন হকিং একটা অ্যাসেম্বলিতে বক্তৃতা দিচ্ছিলেন। সেই সময় ওই মহিলা উঠে দাঁড়িয়ে তাকে বলেছিলেন যে স্টিফেন হকিংয়ের বলা কথাগুলোর মানে সে কিছুই বুঝতে পারেনি। তার মতে পৃথিবী একটা বিশাল বড় কচ্ছপের উপরে টিকে আছে, আর এই কচ্ছপটা পৃথিবীকে মহাকাশে চালনা করছে। স্টিফেন হকিং ওই মহিলাকে বলেছিলেন যে যদি পৃথিবী ওই কচ্ছপটার উপরে টিকে থাকে তাহলে সেই কচ্ছপটা কার উপরে আছে। এই প্রশ্নের উত্তরে ওই মহিলা চুপ করেছিলেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এই বিষয়ে কথা বলবো যে পৃথিবীর নিচে কি আছে। পৃথিবীর নিচে কি আছে এই প্রশ্নটার দুটো মানে আছে। একটা হলো আমাদের পৃথিবীর সম্পূর্ণ নিচে কি আছে, আর দ্বিতীয়টা হলো যে মাটির উপরে আপনি হাঁটছেন সেই মাটির নিচে কি আছে, তার গভীরে খনন করলে আমরা কোথায় গিয়ে পৌঁছব। তাহলে চলুন বন্ধুরা, এই সমস্ত রহস্যের থেকে পর্দা সরিয়ে জেনে নেওয়া যাক যে পৃথিবীর নিচে কি আছে। যদিও বিজ্ঞানীরা আজ পর্যন্ত সম্পূর্ণভাবে এই রহস্যের সমাধান করতে পারেননি যে পৃথিবীর নিচে কি আছে, কিন্তু বিজ্ঞানীরা তাদের রিসার্চের মাধ্যমে পৃথিবীর ভিতরে উপস্থিত অনেক রহস্য থেকে পর্দা উন্মোচন করেছেন। বিজ্ঞানীদের মতে আমাদের পৃথিবী একটা পেঁয়াজের মতো, যেটা একাধিক স্তরে বিভক্ত। যেভাবে আমরা পেঁয়াজ কাটি সেইভাবে পৃথিবীকে কাটলে আমরা তার মধ্যে 4টে স্তর দেখতে পাবো। এর মধ্যে সবথেকে উপরের স্তরটাকে বলা হয় ক্রাস্ট। এটা সেই স্তর যার উপরে আমরা হাঁটাচলা করি, মানে যে মাটিতে আমরা হাঁটাচলা করি তাকে বলা হয় আর্থ ক্রাস্ট বা ভূপৃষ্ঠ। সম্পূর্ণ পৃথিবীতে উপস্থিত উপরের স্তরটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হলো কন্টিনেন্টাল ক্রাস্ট এবং দ্বিতীয়টা হলো ওশানিক ক্রাস্ট। কন্টিনেন্টাল ক্রাস্ট হলো সেই ভাগ যেখানে আমরা বসবাস করি, আর ওশানিক ক্রাস্টের মধ্যে আছে সমস্ত সামুদ্রিক এলাকা। পৃথিবীতে এই স্তরটার ভাগ সব থেকে বেশি। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে পৃথিবীর দ্বিতীয় স্তর অর্থাৎ কন্টিনেন্টাল ক্রাস্ট, যার উপরে আমরা হাঁটাচলা করি, সেই মাটি স্বয়ং ক্রমাগত চলতে থাকে। মানে পৃথিবীতে উপস্থিত 7টা মহাদেশ ক্রমাগত পিছলে এগিয়ে চলেছে। আপনার নখ যত দ্রুত হারে বাড়ে প্রায় সেই একই স্পিডে উপরের মাটি ক্রমাগত এগিয়ে যাচ্ছে। বন্ধুরা, শুধু মাটিই নয়, সমুদ্র টেকটনিক প্লেটের কারণে সর্বদা এগিয়ে চলেছে। ভারতের মাটি উত্তর পূর্ব দিকে প্রতি বছর 5 সেন্টিমিটার করে সরে যাচ্ছে। পৃথিবীর উপরের স্তরে এগিয়ে যাওয়ার কারণে এবং পরস্পরের সঙ্গে সংঘর্ষের কারণে পাহাড় পর্বতের সৃষ্টি হয়। আমাদের দেশ ভারত যখন ইউরেশিয়ার সঙ্গে ধাক্কা খেয়েছিল তখন হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছিল। ইতিহাসে একটা সময় এমনও ছিল যখন পৃথিবীর সমস্ত মহাদেশ একসঙ্গে জুড়ে ছিল। যদিও বর্তমানে উপস্থিত দেশ এবং মহাদেশও ভবিষ্যতে ব্রহ্মাণ্ডে আর থাকবে না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রাচীন সময় পৃথিবীতে এমন অনেক রহস্য ছিল যেটা সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর গভীরে আজও চাপা পড়ে আছে। পৃথিবীর এই উপরী স্তর অর্থাৎ ক্রাস্ট অনেকটা পেঁয়াজের খোসার মতো। এটা পৃথিবীর ভিতরে 5 কিলোমিটার থেকে শুরু করে 100 কিলোমিটার গভীরতা পর্যন্ত উপস্থিত আছে। এরপর আমরা যদি পৃথিবীর আরও গভীরে খনন করি তাহলে আমরা পৃথিবীর দ্বিতীয় স্তর ম্যান্টেল অর্থাৎ গুরুমণ্ডলে পৌঁছে যাব। এটা পৃথিবীর ভিতরে 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরটার তাপমাত্রা 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। পৃথিবীর এই ভাগটাও সবসময় ঘুরতে থাকে। এর ভিতরে ম্যাগমার উপস্থিতি আছে। গুরুমণ্ডলের উপরিভাগ অ্যাস্থনোস্ফিয়ারের উপরেই টেকটনিক প্লেটগুলো চলাচল করে, যা পরস্পরের সঙ্গে সংঘাতের মাধ্যমে পাহাড় পর্বত নির্মাণ করে। এই গুরুমণ্ডলের ভিতরে উপস্থিত ম্যাগমাই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় লাভারূপে বাইরে বেরিয়ে আসে। পৃথিবীর নিচে কি আছে সেটা জানার জন্য আমরা যদি আরও গভীরে খনন করি তাহলে আমরা পৃথিবীর কোর বা কেন্দ্রে পৌঁছে যাব। বন্ধুরা, পৃথিবীর কেন্দ্রকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটা হলো ইনার কোর এবং দ্বিতীয়টা হলো আউটার কোর। পৃথিবীর আউটার কোর লিকুইড ফর্মে থাকে। এর তাপমাত্রা 4500 ডিগ্রি সেলসিয়াস। আউটার কোর মূলত আয়রন এবং নিকেল ধাতুর সাহায্যে তৈরি। অন্যদিকে পৃথিবীর ইনার কোরের ঘনত্ব আরও বেশি। আউটার কোর পৃথিবীর গভীরে 5100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই আউটার কোরের কারণেই পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়েছে। যদি এই ম্যাগনেটিক ফিল্ড না থাকতো তাহলে আজ পৃথিবীতে জীবনের কোনো অস্তিত্বই থাকতো না। কারণ এই ম্যাগনেটিক ফিল্ড আমাদের সূর্য থেকে আগত সৌর তুফান এবং হাই রেডিয়েশনের হাত থেকে রক্ষা করে। 6370 কিলোমিটার গভীরে গেলে আমরা পৃথিবীর কেন্দ্রে পৌঁছে যাব। এটা হলো পৃথিবীর ইনার কোর, যার ঘনত্ব খুব বেশি। এর তাপমাত্রা প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ সূর্যের পৃষ্ঠের প্রায় সমান। এত বেশি তাপমাত্রা সত্ত্বেও পৃথিবীর ইনার কোর প্রায় সলিড অবস্থায় আছে।
এর কারণ হলো এর উপরে উপস্থিত সমস্ত স্তরের প্রেসার। এখানে এসে পৃথিবীর সমস্ত স্তর শেষ হয়ে যায়। যদিও আমরা পৃথিবীর ভিতরে এখনও পর্যন্ত সর্বাধিক 12 কিলোমিটার গর্তই খনন করতে পেরেছি। পৃথিবীর ভিতরে হওয়া ভূগর্ভস্থ দোলাচলের মাধ্যমে বিজ্ঞানীরা পৃথিবীর অন্যান্য অভ্যন্তরীণ ভাগ সম্পর্কে জানতে পারেন। তবে পৃথিবীর ভিতরে কী কী আছে সেই রহস্য আজও সম্পূর্ণভাবে উন্মোচন করা সম্ভব হয়নি। পৃথিবী পৃষ্ঠের নিচে কী আছে এই প্রশ্নটার একটা উত্তর তো আপনাদের জানালাম যে পৃথিবীর নিচে ভিন্ন ভিন্ন স্তর উপস্থিত আছে। কিন্তু আমরা যদি এই ব্যাপারে জানার চেষ্টা করি যে সম্পূর্ণ পৃথিবীর নিচে কী আছে যেটা গোটা পৃথিবীকে ধরে রেখেছে, তাহলে তার জন্য আমাদের মহাকাশে যেতে হবে। প্রাচীনকালে অনেকের ধারণা ছিল যে পৃথিবীর নিচে একটা কচ্ছপ আছে যেটা পৃথিবীকে ধরে রেখেছে। আবার অনেকের ধারণা অনুযায়ী পৃথিবী ষাঁড়ে শিংয়ের উপরে টিকে আছে। তবে বিজ্ঞানীরা এই রহস্যটা সমাধান করে ফেলেছেন। আসলে পৃথিবীর নিচে এমন কিছু উপস্থিত নেই যেটা সাধারণ মানুষ কল্পনা করে থাকে। বরং সত্যি এটাই যে পৃথিবী মহাকাশে কোনো বস্তুর উপরে টিকে নেই। বিজ্ঞানীদের মতে পৃথিবী মহাকাশে স্পেস টাইম অর্থাৎ আকাশের উপরে টিকে আছে এবং ক্রমাগত সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে। শুধুমাত্র পৃথিবী নয়, বরং মহাকাশে যত গ্রহ এবং নক্ষত্র আছে তারা সবাই স্পেস টাইম ফেব্রিকের উপরে টিকে আছে। এই স্পেস টাইম সমস্ত জায়গায় উপস্থিত থাকে। একে আপনারা সাধারণ ভাষায় আকাশও বলতে পারেন। মহাকাশে ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে বিশাল বড় জিনিস সমস্ত কিছুই স্পেস টাইমের কারণেই টিকে আছে। পাশাপাশি নিউটনের প্রথম সূত্র অনুযায়ী যদি কোনো বস্তু স্থির থাকে তাহলে সেটা স্থিরই থাকবে, আর যদি গতিশীল হয় তাহলে গতিশীলই থাকবে যতক্ষণ না কেউ বাইরে থেকে সেই বস্তুটাকে প্রভাবিত করছে। যদি মহাকাশে এমন কোনো গ্রহ উপস্থিত থাকে যার নিজের কোনো সূর্য নেই এবং তখন যদি সেই গ্রহটা স্থির থাকে তাহলে সেটা স্থিরই থাকবে। সেটা উপরে বা নিচে, সামনে বা পিছনে এগোবে না। এইভাবেই তার স্থির থাকার জন্য অন্য কোনো বস্তুর উপরে টিকে থাকার প্রয়োজন নেই। সো বন্ধুরা, পৃথিবীর নিচে কি আছে এই প্রশ্নটার উত্তরে এটাই বলা যায় যে পৃথিবীর নিচে কিছুই নেই। পৃথিবী সহ সমস্ত গ্রহ, নক্ষত্র এবং সম্পূর্ণ ব্রহ্মাণ্ড স্পেস টাইমের ভিতরে উপস্থিত আছে এবং সেখানেই সমস্ত গ্রহ, গ্রহাণু এবং নক্ষত্র ঘুরতে থাকে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত বিষয়গুলো কি আপনি আগে থেকে জানতেন সেটা আমাকে কমেন্ট করে জানান।